নমস্কার, আমি দেবপ্রিয়া। আজ আমরা আবার চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে এবং আজকে আমাদের টুডেস পডকাস্ট অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি বিশিষ্ট জ্যোতিষী সৌমিত্র মাকালবাবুকে। নমস্কার স্যার। ওম নমো ভগবতে বাসুদেবায়। থ্যাংক ইউ পডকাস্টটিতে। কেমন আছেন আপনি? চলছে। প্রসঙ্গত আমরা জানি যে জ্যোতিষ শুধুমাত্র আমাদের ভবিষ্যৎ গণনাই করে না, বরং আমাদের জীবনের সঠিক পথ নির্দেশ করে থাকে। বিবাহ আমাদের জীবনের সমস্ত বিষয়ের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের আজকে আলোচনাও হচ্ছে বিবাহের ক্ষেত্রে জ্যোতিষের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। স্যার, এক্ষেত্রে আমার একটা কোয়ারি আপনার কাছে আছে যে আমরা অনেক সময় শুনে থাকি যে সব কিছুই প্রিডিস্টাইন। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করেন, বিবাহ কি প্রিডিস্টাইনড? আগের পডকাস্টে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি শেয়ার করেছিলাম যে শুধু বিবাহ কেন, মানে ফার্স্ট হাউস থেকে 12th হাউস পর্যন্ত যা যা সিগনিফাই করেন প্রত্যেকটাই, কতটা পাবো না, কি পাবো কি হারাবো, সবটাই কিন্তু বিধির বিধান, তার বাইরে কিন্তু কিছুই নয়। কখনো হয়তো রিড করতে পারছি না ডিউ টু আওয়ার ল্যাক অফ নলেজ, যে কারণেই বলি যে এরকম হবে আমি তো জানতাম না। তার কারণ সেই নলেজটা হয়তো আমাদের কাছে শেষ পর্যন্ত পৌঁছয়নি, তার কারণ ঋষিদের দ্বারা তো রচিত শাস্ত্রটা। ফলে এত মহাসমুদ্র, প্রশান্ত মহাসাগরের থেকেও এর গভীরতা অনেক বেশি। ফলে কতটুকুই বা জানতে পেরেছি, কিছুটা জানতে পেরেছি, কিছুটা অনুসন্ধান চলছে, হয়তো আজীবন এটাকে আমাদের শাস্ত্রটা অধ্যয়ন করতে হবে। তো সুতরাং বিবাহ কেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু আগে থেকে আমাদের প্রিডেস্টিনড। কী হবে, ভালো হবে কি খারাপ হবে, খারাপ হলে কখন হবে, ভালো হলে কখন হবে, এভরিথিং ইজ প্রিডেস্টিনড। বিয়ে তার মধ্যে একটা অধ্যায় অবশ্যই। এবং প্রসঙ্গ যখন বিবাহ, তখন এই কথাটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমরা প্রায়শই শুনে থাকি। অ্যাস্ট্রোলজিতে এটা আমরা বেশি শুনি যে জোটক বিচার, বিবাহের ক্ষেত্রে জোটক বিচার ঠিক কতটা গুরুত্বপূর্ণ বা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? এখনকার দিনে যে জোটক বিচার হচ্ছে, বেসিক্যালি প্রচুর এরার রয়েছে তার মধ্যে। কারণ শুধু মুন আর মুনের স্টার ধরে আমি যে বিচার করছি, 36-এর যে অষ্টকূট বিচার হচ্ছে, তার মধ্যে 18 বা 18 ওপরে পেলে ভালো, আর তার নিচে হলে অত্যন্ত খারাপ, এটা সত্যের অপলাপ বলেই আমার মনে হয়। তার কারণ আমি বহু চার্ট দেখেছি যেখানে হয়তো 13, 12, 14 পেয়েছে, বিলো 18, দে আর লিডিং আ ভেরি সাকসেসফুল হ্যাপি লাইফ, ম্যারিড লাইফ। আবার এমনও দেখেছি যেখানে হয়তো 33, 34 পেয়েছে, সকল্ড এখন তো সব সফটওয়্যার বেরিয়ে গেছে, ক্লিক করলেই দুজন মেল ফিমেলের বরবধূর চার্ট দিলেই বলে দিচ্ছে যে ইউ হ্যাভ গট সাংঘাতিক একটা 36ই পেয়েছি। তাদেরও কোর্ট কেস পর্যন্ত গিয়ে শেষকালে বিবাহ বিচ্ছেদের সম্মুখীন হতে হয়েছে। মানে এত সরলীকরণ করাটা ঠিক নয়। তবে কিছু কিছু পয়েন্ট আমি জোটক বিচারের ক্ষেত্রে যেগুলো ভীষণ গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে আপনার ভূকূট বলে একটা টপিক রয়েছে। ভূকূটে 7 নম্বর পয়েন্ট অ্যালট করা হয়েছে অষ্টকূট বিচারের ক্ষেত্রে। ভূকূটটা কি না, একজনের মুন থেকে আরেকজনের মুন কোন হাউসে রয়েছে। মুন মানে কি, আমার মনের মধ্যে কি চলছে, সাইকোলজি। মুন মানে তো সাইকোলজি। একটা আননোন মানুষের সঙ্গে আমার বিবাহ সূত্রে আমি আবদ্ধ হচ্ছি, তো সুতরাং তার সাথে আমার মেন্টাল ওয়েভলেংথ কতটা ম্যাচ করবে বা করবে না, সেক্ষেত্রে মুনকে ভীষণ প্রায়োরিটি দেওয়া হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, একজনের মুন আরেকজনের মুন থেকে যদি 2nd হাউস 12th হাউস কানেকশান থাকে, বিশেষ করে ষড়ষ্টক যদি কানেকশান থাকে, অর্থাৎ একজনের মুন থেকে আরেকজনের মুন 6th হাউস 8th হাউসে কানেক্ট করেছে, তো বিবাহের প্রথম থেকেই বুঝে যেতে হবে যে তার মেন্টাল ওয়েভলেংথ কিন্তু ম্যাচ করবে না। মানে আমি যে প্রান্তে বিলং করি, অন্য মানুষটি ঠিক 180 ডিগ্রি উল্টো দিকে প্রান্তে বিলং করবে আর কি। ফলে বিবাহ যেখানে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট অধ্যায় জীবনে, অর্ধাঙ্গিনী বলা হচ্ছে, স্পাউস বলা হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে মেয়ে, মেয়েদের ক্ষেত্রে ছেলে। সুতরাং 6-8-এর কানেকশানটা আমি নিজে দেখেছি ভীষণ ডিজাস্ট্রাস। হ্যাঁ, তবে সেক্ষেত্রে একটা ব্যতিক্রম অবশ্যই আছে। যদি দেখা যায় কারোর মেষ রাশি ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে বা বধূর ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বৃশ্চিক রাশি বা ধরুন বৃষ রাশি, আর ওদিকে তুলা রাশি, 6-8-এর কানেকশান আছে, বাট দুটোর লডই কিন্তু সেম। মেষের ক্ষেত্রে বৃশ্চিকের ক্ষেত্রে যেহেতু মঙ্গল, হ্যাঁ, দুজনের মধ্যে র্যাশনেস থাকবে, ইম্পালসিভনেস থাকবে, হটকারিতা থাকবে, ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা থাকবে। সিমিলারলি বৃষ রাশি আর তুলা রাশির ক্ষেত্রেও যেহেতু দে আর রুলড বাই ভিনাস, প্রচণ্ড সফিস্টিকেটেড, ভেরি রোমান্টিক, প্রবলেম আসবে, বাট দে উইল বি এবল টু ওভারকাম দ্যাট। ফলে এই কানেকশানগুলো ভীষণ দরকার। আর একটা আমি যেটা দেখেছি, গ্রহ মৈত্রীর যে একটা কনসেপ্ট রয়েছে, যে ধরুন কারোর বৃশ্চিক রাশি আর কারো ধরুন হয়তো কুম্ভ রাশি, ফলে মার্স আর স্যাটার্নের মধ্যে এমনি এনভিটি রয়েছে, একে অপরের এনিমি, শত্রু। সেক্ষেত্রে কি বিবাহ হলে খারাপ হবে না? সেই ক্ষেত্রেও বললো অতি সরলীকরণ হচ্ছে।
যদি দেখা যায় যে নবাংশ চার্টে ছেলের চন্দ্র যেখানে রয়েছে আর মেয়ের চন্দ্র যেখানে রয়েছে, তাদের মধ্যে ধরুন ছেলের কুম্ভ রাশি হতে পারে, কিন্তু তার চন্দ্র ধরুন রয়েছে স্করপিওতে, ধরুন রয়েছে কি, ধরুন কর্কটে রয়েছে কি, মিনে রয়েছে, আমি এমনি জেনারেল একটা বলছি আর কি। আর মেয়ের সেক্ষেত্রে ধরুন চন্দ্র নবাংশে আপনার রয়েছে, মিনে রয়েছে, বৃশ্চিকে রয়েছে, কর্কটে রয়েছে, ফলে ওখানেও দেখা যাচ্ছে যদি কানেকশানটা থাকে, ফলে অ্যাপারেন্টলি রাশি চার্টে যেখানে মনে হচ্ছে যে একজনের বৃশ্চিক আর একজন কুম্ভের মধ্যে এনমিটি থাকবে, অ্যান্টাগনিস্টিক টু ইচ আদার, সেই প্রবলেমটাও কিন্তু বহু ক্ষেত্রে আমি নালিফাইড হতে দেখেছি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, সেটা হচ্ছে যে তারা কুটটা তো একটা গুরুত্বপূর্ণ বটেই, অর্থাৎ ফিমেলের যে বার্থ স্টার, সেখান থেকে যদি আমি কাউন্ট করতে করতে ছেলে স্টার পর্যন্ত, বার্থ স্টার পর্যন্ত যাই, যেটা আমার ফল দাঁড়ালো, সেইটাকে যদি আমি 9 দিয়ে ডিভাইড করি, আর ভাগশেষ বা ভাগফল যাই বলি না কেন, মানে যেটা পাওয়া গেল সেটাকে 9 দিয়ে যদি ডিভাইড করে 2, 4, 6, 8 যদি আমি পাই, জেনারেলি সেটাকে ভালো বলা হয়। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সও তাই দেখেছি। ব্যতিক্রম তো দেখুন সব জায়গায় রয়েছে, ইন্ডিভিজুয়াল চার্ট টু চার্ট ভ্যারি করে। আর একটা রয়েছে আপনার নারী কূট। নারী দোষটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল, কারণ একই যদি আদি নারী, মধ্য নারী আর অন্ত নারী, আদি নারী হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সেম, নিজেদের ফিজিক্যাল প্রবলেম আসতে পারে, ডিজিজ হতে পারে। মধ্য নারীতে কিন্তু উইডোহুড অর্থাৎ বৈধব্য আসতে পারে, একটা প্রবাবিলিটি রয়েছে। কী করে ওটা আমি একদম স্যাঙ্গুইন হব সেটা তো পরে আমি আলোচনার মধ্যে আসছি দর্শকদের উদ্দেশ্যে। মধ্য নারীতে কিন্তু বিবাহ বিচ্ছেদ বা ইভেন খুব ফ্যাটালিটির জায়গায় কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ডেথও হতে দেখেছি। আর যদি বলেন অন্ত নারী, দুজনেরই যদি অন্ত নারী হয়ে থাকে, তার খুব প্রভাবটা পড়তে থাকে প্রোজেনির উপরে, অর্থাৎ তার ফিউচার যে জেনারেশন, চাইল্ডের ক্ষেত্রে চাইল্ডের ফ্যাটালিটি হতে পারে, চাইল্ডের ডেথ হতে পারে, এরকম প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়। কিন্তু এই কথাগুলো বলছি দর্শককে ভয় পাওয়ানোর জন্য না, এগুলো কিন্তু পাওয়া এক্সপিরিয়েন্স। এখন নারী দোষ একই, মানে দুজনের চার্টেই হয়তো আদি নারী রয়েছে বা অন্ত নারী রয়েছে বা মধ্য নারী রয়েছে, নালিফিকেশান সম্ভব যদি দেখা যায় দুজনেরই কিন্তু রাশি সেম হয়ে গেছে। সেক্ষেত্রে যতটা এই যে ফ্যাটালিটি অনুমান করা হচ্ছে সেটা কিন্তু বহু অংশে কিন্তু কেটে যায়। ফলে আমাকে অনেক ভেতরে পর্যবেক্ষণ করে তারপরে একটা সিদ্ধান্তের মধ্যে আসতে হবে। শুধুমাত্র ওই মানে আমার সোকল্ড সফটওয়্যারে ক্লিক করলেই যে বেরিয়ে যাচ্ছে কত পয়েন্ট পেয়েছে, তার মধ্যে যে বদ্ধমূল ধারণাটা দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা ঠিক নয়। আমার মনে হয় টাইম এসছে এই জায়গা থেকে বেরিয়ে আসাটা ভীষণ ভীষণ পরিমাণে দরকার। আর শুধুমাত্র না, এই 36 পয়েন্টের বাইরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাব মেলাপক। অর্থাৎ 12টা ভাব আমার চার্টেও যেমন আছে, আমার পত্নী বা যে স্পাউস হচ্ছে তার নিশ্চয়ই 12টা ভাব আছে। তো একজনের চার্টে যদি 5th হাউস খারাপ থাকে, প্রোজেনির জায়গাটা আমি যেখানে ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি, আমি চেষ্টা করব, ভগবান তো উইল পাওয়ারও দিয়েছে। এখন আমাদের জ্যোতিষীদের কাছে, সাধারণ মানুষের কাছে মনে হতে পারে কতটা পোর্শন ভগবান দিয়েছে উইল পাওয়ার, কতটা আমার ফেট দিয়েছে, কিছুটা ফ্রি উইলিং দিয়েইছে, তাহলে তো সব কিছুই তো প্রিডেস্টিন রয়েছে। তো কথা হচ্ছে সেখানে যদি দেখে নেওয়া যায় যে অন্যজনের যদি 5th হাউস 5th লর্ড কম্পারেটিভলি ভালো রয়েছে, জুপিটার যাকে চিলড্রেনের কারক গ্রহ দেখা হয় আর কি, তার প্লেসমেন্ট ভালো রয়েছে, একজনের 7th হাউসটা সাংঘাতিকভাবে অ্যাফ্লিক্টেড হয়েছে, অন্যজনের চেষ্টা করবো যতটা, চেষ্টা মানে এখানে তাও বলছি যে ডেস্টিনি যদি থাকে, আমি যতই চেষ্টা করি এখানে পিছনে পিছনে গন্ডগোল বেরিয়ে যাবে। ফলে বিধির বিধান ভগবানই একমাত্র বলতে পারবে, আমরা চেষ্টা করি মাত্র। ফলে একটু যদি ট্যালি করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সাজুজ্য তৈরি করা যায়। শুধুমাত্র 36 পয়েন্টে থাকাটা আমার কাছে লজিক্যাল বলে মনে হয় না, পুরো ভাবের বিচার করাটা ভীষণ দরকার। আর বহু ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন সব প্রবলেম 7th লর্ড 12th হাউসে গেছে, 7th লর্ড 6th হাউসে গেছে, 7th লর্ড 8th হাউসে গেছে। নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, এটি ছেলেরা আমি দেখেছিলাম চার্ট তুলা লগ্ন, 7th হাউসের লর্ড মঙ্গল কিন্তু 12th হাউসে, বোথ ইন রাশি চার্ট অ্যান্ড ভাব চার্ট। মানে ভাব চার্ট, সব ধরনের ভাব চার্টেই সেটা প্রযোজ্য। পরস্পরের যদি ইকুয়াল হাউস ডিভিশন 30 ডিগ্রি ধরেন সেখানেও দেখতে পাচ্ছি, কৃষ্ণমূর্তি যেটা আনইকুয়াল হাউস ডিভিশন প্লাসিডাস হাউস সিস্টেম সেখানেও দেখতে পাচ্ছি। আমার ওদিকে যদি আমাদের যেটাকে আমাদের আর একটা সিস্টেম কী বলা হয় যেন, আমাদের যাই হোক ছেড়েই দিলাম, মানে সব ধরনের হাউস ডিভিশনের ক্ষেত্রেই কিন্তু 12th হাউসেই দেখতে পাচ্ছি। তারপরেও তাহলে 15-16 বছর ধরে দাম্পত্য জীবনে প্রবলেম সব জায়গায় আসে, কিন্তু ওভারকাম করে রয়েছে কেন? এখানেও একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে যদি দেখা যায় যে আমার সপ্তম ভাবটা যেখানে পড়েছে, ছেলেটির তুলা লগ্ন, ফর্চুনেটলি মেয়েটির কিন্তু মেষ লগ্ন। ফলে আমার সমসপ্তমে যদি কারো লগ্ন পড়ে যায়, বা ধরুন আমার যেখানে চন্দ্র বসে আছে এক্স্যাক্টলি সেইখানেই যদি অন্যজনের লগ্ন বা তার সপ্তমভাবে যদি লগ্নটা পড়ে যায়,
তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্রবলেম, যেটা জ্যোতিষীর হয়তো মাথা চুল ছিঁড়তে হবে যে এরকম 7th লর্ড 12th হাউসে গেছে। রাশি চার্ট এবং আপনার ভাব চার্টেও সেটা, হ্যাঁ শ্রীপতি পদ্ধতির কথা বলতে গিয়ে আমি ভুলে গেছিলাম, শ্রীপতি পদ্ধতিতেও 12th হাউসে, কেপি সিস্টেমেও 12th হাউসে, আমাদের ইকুয়াল হাউস ডিভিশনও 12th হাউসে। তো 12th হাউস কী সিগনিফাই করবে? বিয়ে হলে ডেফিনেটলি ডিভোর্স হবে, কিন্তু হয়নি, তার কারণ ওর ওয়াইফের লগ্নটা পড়ে গেছে এক্স্যাক্টলি ও সমসপ্তমে। ফলে লগ্ন যদি সেম হয়ে যায়, আমারও তুলা লগ্ন, যার সাথে বিয়ে হচ্ছে তারও তুলা লগ্ন, বা তার 7th হাউসে যদি আমার লগ্ন পড়ে যায়, তার মুনের উপরে যদি আমার লগ্ন পড়ে যায়, বা মুনের 7th হাউসে যদি আমার লগ্ন পড়ে যায়, কিছু না কিছু একটা ইনভিজিবল শক্তি কাজ করবে, যেটা হয়তো অনেক প্রবলেমকেও নালিফাই করে দিতে পারে বলে আমার পার্সোনাল অবজারভেশন। যেটা আপনি বললেন যে ভাবের বিচারটা তো খুবই গুরুত্বপূর্ণ, Extremely. শুধুমাত্র জটক বিচারেই হবে না। একদমই না। এখান থেকে আমি একটা প্রসঙ্গে আসতে পারি। আমার আপনার কাছে একটা কোয়ারি আছে যে বর্তমানে আমরা যেটা দেখি, বিবাহ বিচ্ছেদ বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, অনেক সময় দেখা যাচ্ছে জাতক জাতিকা দুজনেরই চার্টে খুব সুন্দর মিল হয়েছে, রাজজটক 36 তারা 34 পেয়েছেন জটক বিচারে, কিন্তু তারপরেও বিবাহ পরবর্তী জীবনে তারা এই যে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন, এটা ঠিক কেন? আচ্ছা, আপনি দুটো প্রসঙ্গ উত্থাপন করলেন, যে ডিভোর্সের জায়গা মানে প্রবলেমের জায়গা আগে আসবো নাকি এক্সট্রাম্যারিটালের জায়গায় আগে আসবো? আপনি আগে বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা বলেন, ওটা কেন হচ্ছে, মানে জ্যোতিষের কি ব্যাখ্যা আছে? দেখুন, বিবাহ বিচ্ছেদের যদি প্রসঙ্গ আসে তো ডেফিনেটলি আমি যেগুলো দেখেছি 7th হাউসের সাথে 6th হাউস, 8th হাউস, 12th হাউসের অবভিয়াসলি কোথাও না কোথাও একটা কানেকশন থাকে। তবে লোকে ভাবে যে 7th হাউস 7th লর্ডের অ্যাফ্লিকশন থাকলেই বোধহয় বিবাহ বিচ্ছেদ ঘটে, আদৌ কিন্তু তা নয়। তাই যদি হতো, কালিদাস উত্তর কালামৃতে 2nd হাউসকে কুটুম্ব স্থান বলেছেন কেন? কুটুম্ব মানে কি? আমি যে ফ্যামিলিতে জন্মেছি সেখানে মা বাবা ভাই বোন, বিবাহ পরবর্তীকালে যার সাথে বিবাহ আবদ্ধ হচ্ছে তিনি এবং তার পরিবারের যে কজন রয়েছে আর কি। 2nd হাউসটা সাংঘাতিক পরিমাণে অ্যাফ্লিক্টেড হয়েছে। 2nd হাউসের লর্ড 12th হাউসে চলে গেছে। 2nd হাউসে অ্যাফ্লিক্টেড হয়েছে মানে 2nd হাউসে রাহু কেতু মঙ্গল রয়েছে। আমি 2nd হাউসে বহু চার্ট দেখেছি, 2nd হাউসে মার্স রাহু রয়েছে, মার্স কেতু রয়েছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে 7th হাউসটা তো ভালো, 7th লর্ড তো ভালো রয়েছে, 6-8-12তে কানেক্টেড হয়নি, তাও কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তার কারণ 2nd হাউসটা ভীষণ পরিমাণে সিভিয়ারলি অ্যাফ্লিক্টেড হয়েছে, যে কারণে আমি দেখেছি যে সেই সমস্ত ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ প্রবলেমের মধ্যে তারা কিন্তু পড়েছে। এবং আর একটা ক্ষেত্রে আমি বলে রাখি, 4th ভাব থেকে আমরা বিচার করি হচ্ছে আমাদের গৃহগত পরিবেশ, গৃহশান্তি আমার থাকবে কিনা, অটুট থাকবে কিনা। বহু চার্টে দেখেছি 7th হাউসের লর্ড ভালো জায়গায় বসে রয়েছে, সকল 6-8-12তে কানেক্ট করেনি। 7th হাউসটাও করে অ্যাফ্লিক্টেড নয়, মানে কোনো ম্যালিফিক প্ল্যানেটের অ্যাসপেক্ট পড়েনি, স্যাটার্ন মার্স বা রাহুর পঞ্চম নবম দৃষ্টি পড়েনি, সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্স হয়েছে। তার কারণ 4th হাউসের লর্ড 6th হাউসে বসে গেছে। 6th হাউস মানে আমরা জানি আইনি জটিলতা, লিটিগেশনের জায়গা। ফলে 4th হাউসের লর্ড 6th হাউসে গেছে, এরকম চার্টেও বহু ক্ষেত্রে আমি দেখেছি কিন্তু ডিভোর্স হয়ে গেছে। আবার উল্টো দিকে 4th হাউসের লর্ড কিন্তু 6, 8, 12 কানেক্ট করেনি, এবং সেক্ষেত্রে উল্টোটা তো আপনাকে আমি বললাম একটু আগে যে 4th লর্ড যদি 6, 8, 12 কানেক্ট করে তাহলেও কিন্তু 7th হাউস ভালো থাকলেও দেখেছি ডিভোর্সের জায়গায় চলে গেছে। আর 4th হাউস 4th লর্ড ভালো রয়েছে, 7th হাউসটা হয়তো অনেকটা ড্যামেজড, সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্স হবে করছে, কিন্তু শেষ পর্যন্ত কোথাও একটা অদৃশ্য শক্তি কাজ করছে। 4th হাউসটা হচ্ছে আমার গৃহগত সুখ, বাসস্থানে যাকে নিয়ে সংসার করছি তার থেকে আমি সুখ পাবো কিনা, ছেলের ক্ষেত্রে মেয়ে, মেয়েদের ক্ষেত্রে ছেলে। ফলে 4th হাউস 4th লর্ডও ইম্পর্টেন্ট, এবং 2nd হাউস হাইলি অ্যাফ্লিক্টেড। আমি বহু ক্ষেত্রে দেখেছি কিন্তু ডিভোর্স হয়ে গেছে, কেউ আটকাতে পারেনি। মেয়েদের ক্ষেত্রে মার্স কেতুর কম্বিনেশন, মার্স রাহুর কম্বিনেশন সাংঘাতিক পরিমাণে খারাপ রেজাল্ট দিতে আমি পার্সোনালি দেখেছি। একটি মেয়ের ক্ষেত্রে দেখেছি মার্স কেতু কানেক্টেড, মার্সের ডিগ্রির থেকে যদি কেতুর ডিগ্রি বেশি হয়, মানে মার্সের ডিগ্রি যদি কম হয় কেতুর ডিগ্রিটা বেশি, অবধারিতভাবে বিয়ে ভাঙবে। সেটা আপনার মানে ডিউরেশনটা ডিপেন্ড করছে দশার উপরে, কিন্তু কিছু না কিছু প্রবলেম হবেই। শুধু কি মার্স কেতুর কনজাংশনই, নাকি শুধু কেতু বা মার্স বসলেও, মানে একা যদি মার্স বা কেতু বসে সেক্ষেত্রেও কি একই রকম ফল দেবে? না, একই রকম বলতে কি জানতে, কোনটা বলতে চাইছেন? মানে ধরুন যদি কারোর 2nd হাউসে কেতু বসে থাকে কোনো জাতক বা জাতিকার চার্টে, সেক্ষেত্রে সে কি ফল পাবে? না, শুধু কেতুর কথা আমি বলিনি, কিন্তু 2nd হাউসটা অ্যাফ্লিকশন মানে সেখানে মার্স কেতু থাকতে পারে, মার্স রাহু থাকতে পারে, 2nd লর্ড হাইলি অ্যাফ্লিক্টেড হতে পারে, তারপরেই ঘটনা ঘটবে। শুধু 2nd হাউসে কিন্তু আমার অর্থক্ষতি হতে পারে, আমার ইএনটির প্রবলেম থাকতে পারে, আমার টাকা পয়সা পার্স চুরি হয়ে যেতে পারে। মানে সেক্ষেত্রে সপ্তম ভাবটাকেও খুব বাজেভাবে সবটাই দেখতে হবে। আমি তো দেখবো হচ্ছে গিয়ে 2nd হাউস দেখবো, 4th হাউস দেখবো, 7th হাউসটা দেখবো, হ্যাঁ, সব মিলে আমার মনে হয় আঙ্গিক এটা বিচার করাটা দরকার আছে। এবং সপ্তম ভাব 8th হাউসে থাকলেও আমি দেখেছি, যদি এই প্রশ্নটা আপনি এখন আমাকে করেননি, দর্শকের সুবিধার্থে আমি বলে রাখি, একটু আগেই বলেছিলাম জীবনাথ দ্বারা রচিত, যেটা হচ্ছে কি আপনার ভাব কুতূহলম গ্রন্থ। 7th লর্ড 8th হাউসে
শুনে নিন দর্শকরা, 8th লর্ড যদি 7th হাউসে থাকে বা 7th লর্ড যা স্টারে রয়েছে সে 8th হাউসে লর্ড অথবা 8th হাউসে বসে আছে, বহু ক্ষেত্রে কিন্তু আপনি পত্নী বা পতিনাশ হতে আমি কিন্তু দেখেছি। কেন আমি 8th হাউস বলছি? তার কারণ 7th হাউসের মারক, 7th মানে আমার স্পাউস, তার 2nd হাউস মানে হচ্ছে মারক। আবার 7th লর্ড 2nd হাউসে বসে রয়েছে, তার কারণ দেখুন 7 সাপেক্ষে সেটা 8 নিধনের জায়গা, সেক্ষেত্রেও কিন্তু স্পাউসের লস হতে আমি দেখেছি। আর একটা সূত্র আমি দিয়ে রাখি দর্শকদের সুবিধার্থে, যেটা নারী জ্যোতিষে খুব ইউজ করা হয়। আমাদের জাতক দেশমার্গ একটা গ্রন্থ আছে, ওখানে বলা হয়েছে যে ভাবের অধিপতি নিধনাংশে থাকবে সেই ভাবটার ডিস্ট্রাকশন হবেই হবে। সাপোজ গান্ধীজি চার্ট দিয়ে বলি তুলা লগ্ন, লগ্নপতি শুক্র কিন্তু 8th হাউসে, মানে আপনার লগ্নপতি লগ্ন শুক্র ওখানেই আছে, কিন্তু নবাংশ চার্টে ওই লগ্নপতি শুক্র চলে গেছে টরাসে। এবার দেখুন ন্যাটাল চার্টে যদি লগ্ন আপনি তুলা দেখেন, তাহলে তার লগ্ন লর্ড নবাংশে বসে গেছে বৃষ রাশিতে, তার মানে তুলা লগ্ন সাপেক্ষটা 8th হাউস। এবং জাতক দেশমার্গে সুস্পষ্টভাবে বলা আছে এইরকম যদি লগ্নপতি নিধনাংশে থাকে, জাতকের এমন সময় মৃত্যু হবে, এমনভাবে হবে কোনো নিকটাত্মীয় থাকবে আশেপাশে, এমনভাবে ভূপতিত হয়ে মরবেন যে আশেপাশে কেউ নেই। গান্ধীজিকে যখন নাথুরাম গডসে গুলি করে মারলো, ফ্যামিলিতেও কিন্তু ছিল না, ভক্ত শিষ্য ছিল, সভা হলে গিয়েছিলেন প্রেয়ার মিটিংয়ে। এটাকে আরেকটু যদি আমরা ফ্লেক্সিবল ওয়েতে বিচার করি, 7th হাউসের লর্ড অ্যাপারেন্টলি ভালো জায়গায় রয়েছে। আর বন্ধুর ক্ষেত্রেই বলছি, তুলা লগ্ন 7th লর্ড মার্স রয়েছে 3rd হাউসে, দেখে বোঝা যাবে না, কিন্তু ওই মঙ্গলকেই নবাংশ চার্টে চলে গেছে বৃষ রাশিতে, তাহলে তুলা লগ্ন সাপেক্ষে ওটা কোথায় গেল? 8th হাউসে গেছে। ন্যাটাল লগ্ন সাপেক্ষে 8 বছরের মাথায় স্বামী রোগ হয়ে মারা গেছে, বৈধব্য যোগ প্রাপ্ত হয়েছে। ফলে 7th হাউসের 8th হাউসের কানেকশান ইট ক্যান বি ভেরি ভেরি ডিজাস্ট্রাস। ফলে এই ব্যাপারগুলো একটু সচেতন হয়ে থাকাটা দরকার আমাদের। স্যার, এটা আমরা জানতে পারলাম বিবাহ বিচ্ছেদের কারণ। এবার আমার যেটা প্রশ্ন, আমার দর্শক বন্ধুরাও হয়তো এটাই জানতে চান যে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স বা বর্তমানে আমরা যে দেখছি প্রেমের ক্ষেত্রেও সিচুয়েশনশিপ বা আরও অনেক কিছু, আমরা অনেক অদ্ভুত অদ্ভুত শব্দও শুনছি, বেঞ্চিং বা যাই হোক, সেইগুলো কেন হচ্ছে? এই সিচুয়েশনশিপই বলুন বা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স, এইগুলোর কি ব্যাখ্যা আছে অ্যাস্ট্রোলজিতে? সেখানেও আমি দুটি গ্রন্থের কথা বলবো। আমার রেফারেন্স মানেই ক্লাসিক্যাল জ্যোতিষ। মন্ত্রেশ্বরের ফলদীপিকা যদি আমরা একটু অধ্যয়ন করি এবং আরও জাতক পারিজাতের দিকেও যদি আমরা অধ্যয়ন করি, এবং আপনার পরবর্তীকালে রচিত হয়েছিল জাতক তত্ত্ব, যেটা মহাদেব রচনা করেছিলেন, একই প্যারামিটার দিয়েছেন। সেটা হচ্ছে শুক্র, যাকে রোমান্সের কারক গ্রহ বলা হয় বা প্রেমের কারক গ্রহ বলা হয়, ম্যারেজেরও কারক, সিগনিফিকেটর অফ ম্যারেজ, লাভ, রিলেশনশিপ, রোমান্স, এভরিথিং। সেই শুক্র যদি মঙ্গলের বর্গে থাকে, অর্থাৎ রাশি চার্ট বা নবাংশ চার্টে যদি দেখা যায় যে বৃশ্চিকে বসে রয়েছে, মেষে বসে রয়েছে, অথবা শুক্রমঙ্গল কোনোভাবে কানেক্টেড, এবং তার উপরে আবার স্যাটার্নের যদি অ্যাসপেক্ট করে ভিনাসের উপরে, মানে এই তিনটে ক্লাসিক্স একই কথা বলছে। ভিনাস মঙ্গলের বর্গে থাকবে, বর্গ মানে অবভিয়াসলি রিলেশনশিপ, যখন D9-এর বাইরে আমি যাব না। D30-র কথা ছেড়ে দিন, আর D30 নিয়ে যা প্রচলিতভাবে বলা হয় যে ম্যারেজের ক্ষেত্রে, ফ্যাটালিটির ক্ষেত্রে ত্রিংশাংশ চার্ট দেখা উচিত। আমাদের ফলিত বিকাশ, একটা বিখ্যাত বারাণসীর জ্যোতিষ গ্রন্থ, রাময়াতন ওঝা বিখ্যাত জ্যোতিষী ছিলেন আর কি, বারাণসী স্কলার ছিলেন। উনি বলছেন যে বরাহমিহিরের টাইম থেকে পরবর্তীকালে কল্যাণ বর্মা সারাবলিতেও সেটাকে ফলো করা হয়েছে। ত্রিংশাংশ চার্ট যেটা আমরা ফলো করছি, ত্রিংশাংশ চার্ট মানে 30টা ডিভিশন হবে। দশমাংশ যদি 10টা ডিভিশন হয়, নবাংশ যদি 9টা ডিভিশন হয়, ত্রিংশাংশ 30টা ডিভিশনই হবে, কিন্তু সেটা 5টা প্ল্যানেটের মধ্যে রাখা হয়েছে কেন? ওইটা কিন্তু এরার একটা ভুল। অর্থাৎ রামযতন ওঝা পরিষ্কার ফলিত বিকাশে বলেছেন যে এইটা কিন্তু পুরোপুরি এরার নিয়ে আস। বরাহমিহির জবন অর্থাৎ গ্রিক যারা জ্যোতিষী, তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে ওটাকে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন, কিন্তু এটা কিন্তু ঋষি সিদ্ধ ত্রিংশাংশ চার্ট কিন্তু নয়। ফলে ফ্যাটালিটি বা ওমানদের চরিত্র, মানে সে মেন্টালিটি কীরকম হবে, সেই বিচারটা যদি করতে চাই, তাহলে এখনকার যে ত্রিংশাংশ চার্ট চলছে দ্যাট ইজ 100% এরার নিয়ে আস। ফলে ওটাকে আমাদেরকে ইগনোর করতে হবে। হ্যাঁ, আর নবাংশ চার্টের ক্ষেত্রে, রাশি চার্টের ক্ষেত্রে তাহলে বললাম ভিনাস যদি মার্সের বর্গে থাকে, অর্থাৎ মেষে বা যদি বৃশ্চিকে থেকে থাকে, এবং সেই শুক্র যদি মঙ্গল কানেক্টেড হয় বা স্যাটার্নের দ্বারা দৃষ্ট হয়, স্যাটার্নের সাথে থাকে, তাহলে কিন্তু এক্সট্রাম্যারিটাল জায়গাগুলো কিন্তু তৈরি হতে দেখেছি। এবং লগ্নপতি, সপ্তম ভাবের অধিপতি আর সপ্তম ভাব, এগুলো যদি আপনার ডুয়াল সাইনে পড়ে, অর্থাৎ আমি যদি দেখি মিথুনে যদি পড়ে, কন্যাতে যদি পড়ে, ধনুতে যদি পড়ে বা মিনে যদি পড়ে, লগ্নপতি
সেভেন্থের লর্ড, এই হাউসগুলোর সাথে কোনো না কোনো যদি কানেকশান করে, দেয়ার উইল বি মোর দ্যান ওয়ান রিলেশনশিপ। জৈমিনী জ্যোতিষ আমার অত্যন্ত প্রিয় একটা সাবজেক্ট। সেখানে ঋষি জৈমিনী একটাই কথা বলছেন, যুগ্মে চ। যুগ্মে চ এটাকে যদি আমি বাংলা তর্জমা করি, সেটার বাংলা দাঁড়াচ্ছে, যদি দেখা যায় যে কারোর উপপদ লগ্ন, উপপদ লগ্নটা একটু অন্য কনটেক্সট, আমি বলি লগ্ন থেকে দ্বাদশপতি, দ্বাদশ ভাব থেকে যত দূর ঘরে বসে রয়েছে সেইটাকেও কাউন্ট করে আমি যদি অন্য জায়গায় বসাই, সেই যে উপপদ লগ্ন পেলাম তার সেকেন্ড হাউসটা যদি আপনার মিথুন পড়ে, কেন ওখানে জৈমিনী কিন্তু কোথাও বলেনি যে যেই আপনার মিথুনও হতে পারে, কন্যাও হতে পারে, ধনুও হতে পারে, মীনও হতে পারে। যুগ্মে চ মানে বলছে উপপদ লগ্নের সেকেন্ড হাউসটা যদি আপনার জেমিনিতে পড়ে, বিকজ দ্যাট ইজ দ্য ফার্স্ট ডুয়াল সাইন অফ দি এন্টায়ার জোডিয়াক। সেক্ষেত্রে কিন্তু বলছে ডিস্ট্রাকশন অফ ওয়াইফ। ডিস্ট্রাকশন ওয়াইফ মানে নট নেসেসারি তার ফিজিক্যাল ডেথ হবে, বিবাহ পরবর্তীকালে ডিভোর্স হয়ে আবার অন্য রিলেশন হতে পারে। তো জৈমিনী বলছেন দেয়ার উইল বি মোর দ্যান ওয়ান রিলেশনশিপস, দেয়ার উইল মোর দ্যান ওয়ান ওয়াইফস। এখন তার 10টা লোকে বিয়ে করলে ঠেঙাবে, তার মানে রিলেশন উইল বি মোর দ্যান ওয়ান। এবং এটা আমি বাস্তবে দেখেছি, একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিচ্ছি। জাতিকার মেষলগ্ন মেষ রাশি, তার 12th হাউসে চলে যান জুপিটার। জুপিটার কোথায় বসে আছে আপনি মিন থেকে কাউন্ট করে দেখুন 8th হাউসে পড়েছে, অর্থাৎ আপনার পড়েছে তুলাতে। কারণ মিন থেকে কাউন্ট করলে ওটা 8th হাউস পড়ছে না, তাহলে ওইখান থেকে কাউন্ট যদি আপনি করেন 8th হাউস, তাহলে কিন্তু টরাসে পড়ছেন। তাহলে উপপদ লগ্ন কোথায় পড়লো? বৃষতে পড়লো। বৃষতে দেখুন সেকেন্ড হাউসই কিন্তু জোডিয়াকের ফার্স্ট সাইন, যেটা মিথুন। তো আমি জানি যে প্র্যাকটিক্যালি অন্তত 9 করে 20-25টা রিলেশনশিপের মধ্যে বিবাহের আগে বিবাহের পরে মানে এখনও পর্যন্ত রিলেশনশিপ ইনভলভড, মানে আই ইন্টারপ্রেটেড হার, ও জিনিসটা কিন্তু কনফার্ম করেছে। ফলে এই জিনিসগুলো প্যারামিটার থেকে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ওয়েদার দ্য নেটিভ উইল গো ফর এক্সট্রাম্যারিটাল রিলেশনশিপ অর নট। তাহলে বিবাহের ক্ষেত্রে শুধু লগ্নচারটি না, আমরা নবাংশকেও সমানভাবেই গুরুত্ব। এবং বর্তমানে আরেকটা সমস্যা আমরা বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব, জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে এই সমস্যা ভীষণ রকমভাবে দেখা দিচ্ছে। অ্যাস্ট্রোলজিতে কোন গ্রহ বা কোন গ্রহগত কনজাংশনের প্রভাবে এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, এটার ব্যাপারে আপনি যদি একটু বলেন। ডেফিনেটলি 5th হাউস প্রজেনির জায়গা আমরা খুব ভালো করেই জানি, তবে আমরা আবার একটা রেফারেন্স দেবো ক্লাসিক্যাল। উত্তর কালামৃত এমন একটা গ্রন্থ যেখানে 5th হাউসের পাশাপাশি 9th হাউসকেও কিন্তু পুত্র সংস্কৃত ওয়ার্ডটা কিন্তু ইউজ করেছে। তাহলে 5th আর 9th কেন হচ্ছি? 5th-এর 5th ভাবম যদি আমি দেখি আর কি, মূলত আমি 5th হাউসে আগে আসি। 5th হাউস যদি অ্যাফ্লিক্টেড থাকে, আমি সেদিনকে একটা মহিলার চার্ট দেখলাম, সি ইজ 52, বিয়ে হয়ে গেছে কিন্তু সন্তান হয়নি। তুলা লগ্ন সাপেক্ষে আপনি জানেন নিশ্চয়ই যে পঞ্চমপতি শনি বসে আছে 8th হাউসে, পরিত্য স্থানে, মানে নিধনের জায়গায়। এবং 5th হাউসে আপনার মার্স আর রাহু বসে রয়েছে। ফলে যে কোনো লোক যদি সহজ সরল যারা জ্যোতিষের লার্নিং স্টেজে রয়েছে তারা দেখলেও বুঝতে পারে 5th হাউসটা সাংঘাতিক পরিমাণে অ্যাফ্লিক্টেড। তো 52 বছর বয়স বিয়ে থা করেছেন, সবই আছে, জিজ্ঞাসা করছেন যে শেষ জীবন ভালো যাবে কিনা, তো নিজেই বললেন যে সবই পেয়েছি জীবনে কিন্তু সন্তান আমার হয়নি, কারণ 5th-এর লর্ড 8th হাউসে গেছে আর 5th হাউসে রাহু মঙ্গল বসে রয়েছে। তো বহু বছর আগে আমি একটু বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তো সেখানে ডাক্তার হাতে দেখলাম যে অনেকগুলো আংটি পড়ে রয়েছে। আর আমার যেহেতু পুরোপুরি রিসার্চের মেন্টালিটি, তো ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তার আপনি আংটি পড়েছেন, তার মানে ইউ হ্যাভ সাম কাইন্ড অফ ফেথ ইন অ্যাস্ট্রোলজি। বললেন হ্যাঁ অবভিয়াসলি। তো বললাম যে একটু চারটা পাওয়া যাবে রিসার্চের জন্য? হ্যাঁ হোয়াই নট। বলে রাখে উনি সাইকিয়াট্রিস্ট ছিলেন, বাবার একটু ডিমেনশিয়ার সমস্যা হচ্ছিল, এখন ভালো আছে। তো বললেন হ্যাঁ আমার সন্তান ক্ষেত্রে প্রচণ্ড বাধা হয়েছে, যাগযজ্ঞ করে তারপর অনুষ্ঠান করে বিয়ে হয়েছে, আমার চারটা যদি একটু শেয়ার করেন। বললেন দেখুন আমার চারটা তো দেবো, কিন্তু যদি আমার ছেলেটা একটু বলে দেন। ছেলেটা তো খুব ছোটো, তবু একটু যদি বলে দেন আমি আমারটা শেয়ার করবো। ভালো ঠিক আছে, বলে দিলাম, খুশি হলাম। তো ওনার চারটা শেয়ার করলেন, আমি দেখলাম সেই তুলা লগ্ন, হ্যাঁ, এবং পঞ্চমপতি শনি কিন্তু সপ্তমভাবে নিচস্থ। যদিও ক্লাসিক্স আমাদের বলছে যে 7th হাউসের ডিরেকশনাল স্ট্রেংথ থাকে, দিগবলি লগ্নে যেমন বৃহস্পতি আর বুধ দিগবলি, 4th হাউসে যেমন ভিনাস আর মন দিগবলি, ঠিক সেরকমভাবে 7th হাউসে কিন্তু স্যাটার্নও দিগবলি। কিন্তু ডিরেকশনাল স্ট্রেংথ আছে ঠিকই, কিন্তু পজিশনাল স্ট্রেংথ তো নেই, স্থান বলটা তো নেই, কেন সপ্তমভাবে ওর নিচ হয়ে গেছে। সম্ভবত আমার মনে হচ্ছে ওটা 3 ডিগ্রি 20 বা ঠিক মনে পড়ছে না, আমি জটিলতার মধ্যে যাচ্ছি না। এবং 5th হাউসে সরাসরি রাহু রয়েছে। তো রাহু হচ্ছে এমন একটা জায়গা না যে 5th হাউসে যদি থাকে বা 5th লর্ডের সাথে যদি কনজয়েন্ট হয়ে থাকে, আর 5th-এর লর্ড যদি ডেবিলিটেটেড হয়ে যায় বা 6-8 বারের সাথে কানেক্ট করে, তো ডেফিনেটলি দেয়ার উইল বি প্রবলেমস, আ লট অফ প্রবলেমস উইল বি দেয়ার।
শুধু তাই না, আমি সব ক্ষেত্রে ডিভিশনাল চার্ট টানি, যেহেতু ওটা খুব ফেভারিট জায়গা। D7 চার্ট, যেখান থেকে পরাশর পরিষ্কার বিধান দিয়েছেন যে প্রজেনির বিচার করব, অর্থাৎ সন্তান বিচার করব। সেখানে যদি লগ্ন, কারণ লগ্ন হচ্ছে এমন একটা জায়গা সেখান থেকে সব কিছু বিচার করা সম্ভব। তো D7 লগ্নে যদি রাহুকেতু থাকে, বা D7 লগ্নপতি আর D7-এর 5th হাউস আর 5th লর্ড যদি অ্যাফ্লিক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু 100% প্রবলেম কিন্তু আসেই আসে। আইদার প্রজেনি হতে সমস্যা। আমি একটা চার্টের রেফারেন্স দিই, সেই তুলা লগ্ন, পঞ্চমপতি শনি পঞ্চম ভাবেই রয়েছে। তার মানে কি, তার স্থান বল রয়েছে পঞ্চম ক্ষেত্রে, মূল ত্রিকোণ সাইনে বসে রয়েছে স্যাটার্ন, এবং যেহেতু রেট্রোগ্রেড হয়েছে, রেট্রোগ্রেড থাকা মানে কিন্তু সে চেষ্টা বলও পেয়েছে। গ্রহদের বল কিন্তু বিভিন্নভাবে হয়, শুধুমাত্র শনি তুলা রাশিতে তুঙ্গস্থ হয়ে গেছে, নট লাইক দ্যাট। ও নিজের হাউসে থাকলে ভালো রেজাল্ট দিতে পারে, এক্সল্টেড থাকলে ভালো রেজাল্ট দিতে পারে। নিচস্থ গ্রহ আমি দেখেছি ভালো ব্রিলিয়ান্ট রেজাল্ট দিয়েছে, কেন? সে চেষ্টা বল পেয়েছে। ফলে গ্রহের বলাবল কিন্তু তুঙ্গস্থ নিচস্থ, যেটা এত অতি সরলীকরণ হয়ে গেছে, যে কারণে কিন্তু জ্যোতিষ প্রেডিকশনগুলো মুক্ত করে পড়ছে। ফলে D7 চার্টেও যদি 5th হাউস 5th লর্ড লগ্ন লর্ড যদি অ্যাফ্লিক্টেড থাকে, সেক্ষেত্রেও আমি প্রবলেম দেখেছি। একটা রেফারেন্স সম্ভবত আমি দিচ্ছিলাম তুলা লগ্নের ক্ষেত্রে, 5th লর্ড দেখুন 5th হাউসেই বসে আছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভালোই, কিন্তু 5th লর্ড রেট্রোগ্রেড যে ভাবের মধ্যে থাকে, আমি দেখেছি প্রথম অ্যাটেম্পটা কিন্তু ক্রিয়েট করে কিছু না কিছু ডিস্টারবেন্স, ব্যাকগ্রাউন্ড তৈরি করবে। 10th হাউসে রেট্রোগ্রেড কোনো প্ল্যানেট যদি থাকে, আমি রাহুকেতু ন্যাচারাল রেট্রোগ্রেড ছেড়েই নিলাম, অন্য প্ল্যানেটে যদি থাকে কিছুটা ডিস্টারবেন্স দেখা তৈরি করবে। এবং মহিলাটির দ্বিতীয়পতি সপ্তমপতি মারক মঙ্গল আপনার কর্কটে বসে থেকে সরাসরি অষ্টম দৃষ্টি দিচ্ছে, মানে ওই পঞ্চম ভাব কুম্ভ, এবং পঞ্চমপতি শনিও ওখানে আসেন রেট্রোগ্রেড, সেখানে অ্যাসপেক্ট মারছে, মহিলা কিন্তু মিসক্যারেজ হয়ে গেছে। যদিও পরবর্তীকালে স্পিরিচুয়াল রেমেডির মধ্য দিয়ে উনি একটা ভালো সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট করে। হ্যাঁ, মিসক্যারেজ যেটা আপনি বললেন এইমাত্র, এটা আর কীভাবে বিচার করা যেতে পারে? মানে কোন কোন গ্রহগত কনজাংশনের ফলে বা কোন গ্রহের প্রভাবে এই ঘটনাগুলো বারবার দেখা দেয়? একদমই তাই। দেখুন, 5th হাউস কথাটা তো আমি সব জায়গায় টানবো, 9th হাউসটা একটু পরের দিকে গেলেও হয় আর কি। 5th হাউসে আমি দেখেছি মার্স যদি থাকে, মার্সের অ্যাসপেক্ট যদি থাকে, মানে সেকেন্ড হাউসও বললাম আমি, প্রথমে ফ্যামিলি কুটুম্ব, যে সন্তান আসছে সেও তো। সেকেন্ড হাউস থেকে দেখুন মঙ্গল কিন্তু চতুর্থ দৃষ্টি দিচ্ছে সেই পঞ্চম ভাবের ওপরই, অর্থাৎ পঞ্চম ভাব পঞ্চম পতির সঙ্গে যখনই মঙ্গলের কানেকশন থাকবে, মিসক্যারেজ মানে কি, একটা হিউজ ব্লিডিং হচ্ছে, অপারেশন করতে হচ্ছে। মোট কথা সন্তানের ক্ষেত্রে একটা দুঃখজনক অধ্যায়। তো সুতরাং মার্সের কানেকশন পঞ্চম ভাব বা পঞ্চম পতির সাথে কিন্তু মঙ্গলের একটা কানেকশন থাকবে, আইদার থ্রু অকুপেশন অর থ্রু অ্যাসপেক্ট। এটা একদম বহু ক্ষেত্রে আমি দেখেছি জিনিসটা অবধারিতভাবে ঘটতে থাকে। আচ্ছা স্যার, আমাদের প্রসঙ্গ যখন চলছে সন্তান নিয়ে, তাহলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সঠিক সময়ে যদি সেটি কোনটা ধরা হয়, এটা যদি একটু বলেন। জ্যোতিষে না সঠিক বেঠিক বলে কিছু নেই, জ্যোতিষে যখন যা হয় তখনই ঘটবে, ভালো হলেও ঘটবে, খারাপ হলেও ঘটবে। ফলে প্ল্যান করে কিছুই হয় না, এভরিথিং ইজ প্রিডেস্টিনড। আমি একটা আগে কথা বললাম, সন্তান কখন হবে এটা নিয়ে আমি একটু গোচরে আগে যাই, তারপর টাইমিং অফ ইভেন্টের ক্ষেত্রে D1 D7-এর একটা কম্পোজিট অ্যানালিসিস করার চেষ্টা করছি দর্শকদের স্বার্থে। আর সন্তানাম 3টে ভলিউমে সাগর পাবলিকেশানে রয়েছে, দর্শকরা পড়ে নিতে পারেন। আমার কাছে 2004-এর এডিশনটা রয়েছে সংস্করণে, ওখানে যে সেকেন্ড পার্টটা রয়েছে, মানে দ্বিতীয় খণ্ড, সেখানে 809 নম্বর শ্লোক, দর্শকরা একটু ক্রস চেক করে নিতে পারেন। ওখানে বলছে যে পঞ্চম পতি যে রাশিতে বসে থাকবে, সেই রাশির ওপর দিয়ে বা তার ট্রাইন, কারণ পঞ্চমপতি বসে আছে কুম্ভে, তাহলে কুম্ভের ওপর দিয়ে যখন ট্রানজিট করবে স্যাটার্ন, অথবা তার পঞ্চম নবম অর্থাৎ মিথুন বা লগ্ন অর্থাৎ মানে তুলা, তার ওপর দিয়ে যখন স্যাটার্ন ট্রানজিট করবে, তখন সন্তান প্রাপ্তি হবে। এটাকেই উনি আবার কিন্তু D9-এর ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ পঞ্চম পতি গ্রহটা যে নবাংশে বসে থাকবে, সেই নবাংশ সাইন এবং তার পঞ্চম নবম ট্রাইন 5-9 যে কানেকশন, তার উপর দিয়ে যদি স্যাটার্ন ট্রানজিট করে সন্তান প্রাপ্তি হতে পারে। আরেকটা বলেছেন, স্যাটার্ন যদি রাশি চার্টে যে সাইনটার উপরে দৃষ্টি দিচ্ছে, অ্যাসপেক্ট দিচ্ছে, এক্স্যাক্টলি সেই সাইনটা, সেখানে আর পঞ্চম নবম টানা হচ্ছে না, কারণ এত বেশি কমপ্লিকেটেড করার কোনো মানে হয় না। ফলে 5th লর্ড যে সাইনের ওপরে অ্যাসপেক্ট করছে যে রাশিটা, তার উপর দিয়ে স্যাটার্ন যদি ট্রানজিট করে, সেক্ষেত্রে কিন্তু প্রজেনি হয়। এ তো বললাম আমি চন্দ্রকলা নারী থেকে বা দেব কেরলাম যেটাকে বলা হয়, তার এটা বললাম। টাইমিং অফ ইভেন্টের ক্ষেত্রে রাশি চার্টের ক্ষেত্রে কী কী প্রযোজ্য, আর সপ্তমাংশ চার্টের ক্ষেত্রে কী প্রযোজ্য, অ্যাকর্ডিং টু মাই ওন পার্সোনাল রিসার্চ। পঞ্চমভাবে যে গ্রহটা বসে আছে, তার দশায় সন্তান প্রাপ্তি হয় দেখেছি পার্সোনালি। পঞ্চম ভাবাধিপতি গ্রহ, তার দশায় সন্তান প্রাপ্তি আমি দেখেছি।
ইভেন অতি আশ্চর্য একটা ঘটনা আমি দেখেছি, নবমপতির দশা, যেটা উত্তর কালাম রেফারেন্স একটু আগেই আমি দিলাম, নবমপতির দশাতে বা নবমভাবে যে গ্রহটা বসে রয়েছে তার দশা অন্তর দশাতেও প্রোজেনি হচ্ছে কিন্তু, তার কারণ ফিফথ ওটা ভাব রুল অনুযায়ী লগ্নের মধ্যে সবই রয়েছে। লগ্নপতির দশাতে লোকের বিয়ে হতে দেখেছি, কেরিয়ারে আপলিফমেন্টও দেখেছি, লগ্নপতির দশাতে আবার কিন্তু সন্তান প্রাপ্তিও দেখেছি, প্রোভাইডেড সেটা D7 চার্টে কোনো না কোনোভাবে আপনার লগ্ন বা ফিফথ হাউসের সাথে সেই প্ল্যানেটটা যদি কানেক্টেড হয়। তো সুতরাং দশার দিক থেকে আমি বলবো ফিফথ হাউস, ফিফথ লর্ড, লগ্ন লর্ড, নবম ভাবাধিপতি, সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর D7 চার্টে যদি দেখেন কোন দশাতে বা কোন অন্তর্দশাতে বা সন্তান প্রাপ্তি হবে, অবধারিতভাবে D7 লগ্ন লর্ড, লগ্নে যে প্ল্যানেটটা বসে আছেন, ফিফথ হাউসের যে লর্ড সে, আর ফিফথ হাউসে যে প্ল্যানেটটা বসে রয়েছে, এইগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করছে বলে আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখেছি। আজকের আলোচনা থেকে আমরা এই বিষয়টা অন্তত ক্লিয়ার করে জানতে পারলাম যে বিবাহের ক্ষেত্রে জটক বিচারের গুরুত্ব ঠিক কতটা, এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সঠিক সময় বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই যে মিসক্যারেজ বা এই যে ঘটনাগুলো আপনি বললেন, এইগুলো ঠিক কতটা গুরুত্ব আছে জ্যোতিষে, এগুলো আমরা জানতে পারলাম। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের হাতে সময়ও একদমই আর নেই। স্যারকে আমরা অশেষ ধন্যবাদ জানাবো মূল্যবান সময়টুকু আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং পরবর্তী পডকাস্টে আমরা আবার হাজির হব আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, এবং আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ। আর আপনারা যারা পডকাস্টে আমাদের সাথে সরাসরি অংশগ্রহণ করতে চান, তার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। শ্রী গণেশায় নমঃ। প্রত্যেককে ধন্যবাদ। নমস্কার।